হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। সামনেই তোমাদের 2024 এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সাম হতে চলেছে, আর হাতে মাত্র আমাদের রয়েছে 3 মাস, 3.5 মাস মতন, তাই তো? আমাদের হাতে মাত্র 3.5 মাস মতন সময় রয়েছে। এই কটা দিন যদি আমরা একটা সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা এএনএম জিএনএম কোর্সটা কিন্তু আমরা করতে পারবো একদম গভর্নমেন্ট থেকে। তো আমি তোমাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব এএনএম এবং জিএনএম এর কী প্রশ্নগুলো পড়তে হবে, কোন কোন টপিকগুলো ফোকাস করতে হবে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 জীবন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রাণী হরমোন। তো দেরি কিসের? তো তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে নার্স হওয়ার স্বপ্ন। কারণ তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র নার্সিং জবটাই হচ্ছে এমন একটা জব যেখানে কিন্তু বেশি কারাপশন হয় না, এবং এখানে কিন্তু সহজে কিন্তু একটা জব পাওয়া যায়। অন্যান্য পরীক্ষার তুলনায় কিন্তু ইজিলি জবটা এখানে কিন্তু পাওয়া যায়। তো যে সমস্ত ছেলেমেয়েরা সামনে গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ গভর্নমেন্ট জবের, তো তোমরা কিন্তু অবশ্যই নার্সিংয়ের ফর্মটা ফিল আপ করো এবং পরীক্ষাটা দাও। এএনএমটা শুধুমাত্র মেয়েরা করতে পারবে, আর জিএনএমটা শুধুমাত্র মেয়েরা এবং ছেলেরা দুজনেই করতে পারবে। পুরো কোর্সটা সম্পর্কে জানার জন্য তোমরা কমেন্ট সেকশনে মেসেজ করতে পারো। আমি একজন প্রাক্তন স্টুডেন্ট অফ জিএনএম নার্সিং অফ গভর্নমেন্ট হসপিটাল, ঠিক আছে? আমিও কিন্তু নার্সিং করেছি গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে। তো তো তোমরা যদি নার্সিং ব্যাপারটা নিয়ে ভালোভাবে জানতে চাও বিস্তারিত, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রত্যেকেই যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, দেখো আরেকটা কথা তোমাদেরকে বলি, আজকের ক্লাসটা শুধুমাত্র এএনএম জিএনএম এর জন্য ইম্পর্টেন্ট নয়, এএনএম জিএনএম এর জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও যারা সামনে ক্লার্কশিপের পরীক্ষা দিতে চলেছো, পঞ্চায়েতের পরীক্ষা দিবে, প্রাইমারি টেটের পরীক্ষা দেবে, তাদের জন্যও কিন্তু ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ জীবন বিজ্ঞান হচ্ছে একটা পরিবেশ রিলেটেড। কারণ পরিবেশের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে কি জীববিজ্ঞান পরিবেশ। তো জীববিজ্ঞান পরিবেশটাও কিন্তু ইভিএস এর অন্তর্গত। তাই প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে করো, আশা করছি প্রত্যেকের হেল্প হবে। আর জিএনএম এএনএম এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো বলার অপেক্ষায় রাখে না। ওকে, চলো তাহলে দেখো। তাহলে আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি প্রাণী হরমোন, ঠিক আছে? প্রাণী হরমোনটা কি বলছে দেখো, হরমোন প্রাণীদেহের রাসায়নিক সমন্বয় সাধন হিসাবে কাজ করে। তাহলে প্রথম পয়েন্ট বা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তাহলে রাসায়নিক সমন্বয় সাধন হিসাবে কাজ করে কে? সেটা হচ্ছে আমাদের হরমোন। এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। তারপরে বলছে 1905 খ্রিস্টাব্দে আর্নেস্ট এইচ স্টার্লিং প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন। এটা ইম্পর্টেন্ট। তাহলে হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে এবং কবে? 1905 খ্রিস্টাব্দে আর্নেস্ট এইচ স্টার্লিং, তিনি একজন জীববিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম এই হরমোন শব্দটি প্রথম ব্যবহার করেন। হরমোন নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়ে দূরে বাহিত হয়ে প্রাণীদের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। মানে জিনিসটা বোঝো, অর্থাৎ হরমোন এক জায়গাতে উৎপন্ন হয়, সেই জায়গাতে কাজ করে না। হরমোন এক জায়গা থেকে উৎপন্ন হয়ে বাহিত হয়ে অন্য জায়গা থেকে কাজ করে। যেমন দেখো, ধরো তোমার বাড়ি হচ্ছে কোথায়? তোমার বাড়ি হচ্ছে কলকাতা। সাপোজ ধরে নাও তোমার বাড়ি হচ্ছে কলকাতা। তুমি সকালবেলায় কলকাতায় খাও, সকালবেলায় কলকাতায় ঘুমাও, কিন্তু সকালবেলায় গিয়ে পটি করে আসো কোথায়? নর্থ 24 পরগনায়। বুঝতে পেরেছো? অর্থাৎ জিনিসটা এটাই, যে অর্থাৎ তুমি এক জায়গা থেকে উৎপন্ন হচ্ছ, কিন্তু তোমার কাজটা সেইখানে নয়, তোমার কাজটা হবে অন্য জায়গায়, বাহিত হয়ে, পরিবাহিত হয়ে। ক্লিয়ার? অর্থাৎ হরমোন এক জায়গাতে উৎপন্ন হয়ে সেখানে কাজ করে না, হরমোন সেখানে উৎপন্ন হয়ে অন্য জায়গা থেকে কাজ করে। এটাকে কি বলছে? হরমোনের একটি প্রধান বৈশিষ্ট্য। দেখে নাও কি কি হরমোন কাজ করে। প্রথম কাজ হচ্ছে উত্তেজনায় সাড়া দেয়। আমাদের যে উত্তেজনা হয়, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের সেক্সুয়াল যে অ্যাট্রাকশন ফিল করি বা বিভিন্ন ভয় লাগে, আনন্দ পাই, এর যে উত্তেজনা তৈরি হচ্ছে, সেই উত্তেজনাতে আমাদেরকে সাড়া দিচ্ছে কে? এই হরমোন। রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, সুগার মেনটেন করে, বেসিক মেটাবলিক রেট বা বিএমআরকে নিয়ন্ত্রণ করে। এগুলো আমাদেরকে পরে জানবো। বেসিক মেটাবলিক রেট আমরা কখন জানবো? যখন আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়বো। তারপর বলছে জনন গ্রন্থি বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, অর্থাৎ জনন মানে বাচ্চা জন্মগ্রহণ করা
বা সেক্সুয়াল যে পার্টটা রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে, বা সেখানকার যে হরমোনগুলো রয়েছে সেটা বৃদ্ধি বা ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? এই হরমোন। বোঝা গেল? বলছি এই সমস্ত কারণের জন্য হরমোনকে কি বলা হয়? রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দ্রুত বলা হয়। জিনিসটা বুঝতে পেরেছ? তাহলে হরমোনকে কি বলা হয়? হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দ্রুত বলা হয়। এই পয়েন্টটাও কিন্তু ভালো করে মনে রেখো। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এবার আমরা দেখব কি প্রাণী হরমোনের কি কি বৈশিষ্ট্য আছে। দেখো রাসায়নিক প্রকৃতি কি কি রয়েছে। আমরা হরমোনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে কি প্রোটিনধর্মী হরমোন। প্রোটিনধর্মী হরমোন কোনটা? এসটিএইচ। এর ফুল ফর্মগুলো ভালো করে মনে রাখতে হবে, সব কিছু তোমাদেরকে করিয়ে দেবো, সব কিছু এ টু জেড। এসটিএইচ যেটাকে বলা হয় স্টিমুলেটিং থাইরয়েড হরমোন, ইনুসিলিন, গ্লুকাগন, তারপর চলে আসে কি প্যারাথরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটাকে কি বলা হয়? এডিএইচ হরমোন। আর একটা হচ্ছে কি অক্সিটোসিন, এই হরমোন। তাহলে এই হরমোনগুলো কি ধরনের হরমোন? এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন নয়, বা নিচের কোনটি প্রোটিন ধর্মী হরমোন। বোঝা গেল? তাহলে নামগুলো তোমাদেরকে একদম ঠুটস্থ করে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো। নেক্সট বলছে অ্যামাইনো ধর্মী হরমোন। তাহলে অ্যামাইনো অ্যাসিড যেখানে থাকছে সেটা হচ্ছে অ্যামাইনো ধর্মী হরমোন। কোনটা হচ্ছে? অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন। তাহলে অ্যাড্রিনালিন এবং থাইরক্সিন হরমোনটাকে কি বলা হয়? অ্যামাইনো ধর্মী হরমোন। তারপর চলে আসো স্টেরয়েড ধর্মী হরমোন। স্টেরয়েড কোনগুলো? যেমন হচ্ছে টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এই ধরনের যে হরমোনগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো কি স্টেরয়েড হরমোন। বোঝা গেল? নেক্সট হচ্ছে কি লিপিড ধর্মী হরমোন। লিপিড ধর্মী হরমোন কোনগুলো? যেমন হচ্ছে কি প্রোস্টাপ্ল্যাডিন, এই হরমোনটিকে কি বলা হয়? লিপিড বা ফ্যাট জাতীয় হরমোন। তাহলে এই যে বিভিন্ন রাসায়নিক প্রকৃতিগুলো পড়লাম এবং তার উদাহরণগুলো, এই প্রত্যেকটা উদাহরণ তোমাকে ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো। নেক্সট বলছে পরিবহন পদ্ধতি। তাহলে এই হরমোনের পরিবহন পদ্ধতি কি? বলছে হরমোন উৎপত্তি স্থল থেকে রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়। মনে রেখো, হরমোন পরিবাহিত হওয়ার জন্য কোনো নালিকার প্রয়োজন হয় না। যেমন রক্ত কিসের মাধ্যমে প্রবাহিত হয়? এক স্থান থেকে অন্য স্থান। তোমরা প্রত্যেকেই জানো যে রক্ত প্রবাহিত হয় শিরা বা ধমনির মাধ্যমে, তাই তো? কিন্তু হরমোন পরিবাহিত হওয়ার জন্য কোনো নালিকার প্রয়োজন হয় না। তাহলে কিসের প্রয়োজন হয়? রক্তের প্রয়োজন হয়। তাহলে হরমোন কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে রক্তের মাধ্যমে কিন্তু পরিবাহিত হয়। হরমোন কাজের শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে কোনো একটা কাজ কমপ্লিট করার পরে, সেই কাজটি কমপ্লিট করার পরে হরমোন কী হয়? ধ্বংস হয়ে যায়, হরমোন নষ্ট হয়ে যায়। হরমোন কিন্তু থাকে না। কোনো একটা কাজ করার পরে সেই কাজটা শেষ হওয়া মাত্রই কিন্তু হরমোনটা নষ্ট হয়ে যায়। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আমরা সবই পড়ব। গ্রন্থি, গ্রন্থিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে কি অন্তঃক্ষরা গ্রন্থি, দুই নম্বর হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি, আর তিন নম্বর হচ্ছে কি মিশ্র গ্রন্থি। বোঝা গেল? তাহলে আমরা সবগুলো জানবো। আজকে আমরা পড়ছি কি অন্তঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার? দেখো, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কি বোঝায়? যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থির বাইরে নিঃসৃত হয় না, গ্রন্থি থেকে সরাসরি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, তাকে বলছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বোঝায়? তাহলে যে সমস্ত গ্রন্থির ক্ষরণগুলো কোনো নালিকার প্রয়োজন হয় না, কোনো পথের প্রয়োজন হয় না, শুধুমাত্র রক্তের মাধ্যমে প্রবাহিত হয়, তাকে আমরা বলবো কি অন্তঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার? এবার আমরা প্রত্যেকটা জিনিসকে ভালো করে উদাহরণের সাহায্যে ভালো করে জানবো। দেখো এখানে কি বলছে। তাহলে প্রথমে আমরা দেখব কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কি? হাইপোথ্যালামাস হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা আমাদের ব্রেনে রয়েছে। মনে রাখবে কোথায় রয়েছে? আমাদের ব্রেনে রয়েছে। দেখো এটা কি? এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেন। দেখতে পাচ্ছ? আমাদের হিউম্যান ব্রেনকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কটি ভাগে? তিনটি ভাগে। সব কিছু জানবো আমরা। তাহলে বলছে হাইপোথ্যালামাস হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। প্রথম পয়েন্ট, এটি গ্রন্থি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলি পিটুইটারি গ্রন্থির হরমোনকে নিয়ন্ত্রণ করে। তাই হাইপোথ্যালামাসকে কি বলা হয়? হাইপোথ্যালামাসকে বলা হয় সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? হাইপোথ্যালামাস। আমরা একটা কথাই বলি না যে বাপেরও বাপ আছে, ঠিক তেমনি তাহলে হাইপোথ্যালামাসকে কি বলা হয়? বাপেরও বাপ।
ক্লিয়ার? তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? হাইপোথ্যালামাস। তাহলে মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? মাস্টার গ্ল্যান্ড বলা হয় কাকে? পিটুইটারি গ্রন্থিকে। তাহলে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। ওকে, আর এই হাইপোথ্যালামাস কি করছে? পিটুইটারি গ্রন্থির যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করছে, তার উপরে তদারকি করছে, তাই এটাকে কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। দেখো অবস্থান দেখো, অগ্র মস্তিষ্কে ডাইনসেফালনের থ্যালামাসের নিচে অবস্থিত। তাহলে দেখো এই জায়গাটা ভালো করে দেখো, তোমরা যদি ছবিটা ভালো করে দেখো এইটা, তাহলে এইখানে দেখো, এইখানে রয়েছে কি? এইটা হচ্ছে কি অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, আমরা মস্তিষ্কর ভাগ পড়ব, অগ্র মস্তিষ্ক, গ্রু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, বিভিন্ন ভাগ রয়েছে মস্তিষ্কের। তাহলে সেই মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের ভাগ হয়েছে এইখানে রয়েছে কি? হাইপোথ্যালামাস। বোঝা গেল? হাইপোথ্যালামাস রয়েছে কোথায়? অগ্র মস্তিষ্কের ডাইনোসেফালনে। এটা কিন্তু মনে রেখো। এবার চলে আসি কি ভূমিকা। তাহলে এই হাইপোথ্যালামাসের ভূমিকা কি? বলছে অগ্র পিটুইটারি হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি হরমোনকে উৎপন্ন করে। বোঝা গেল? তাহলে এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে পিটুইটারি গ্রন্থি, মানে অগ্র পিটুইটারি গ্রন্থির যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির হরমোনকে উৎপন্ন করে। আমরা পিটুইটারি গ্রন্থি পড়বো নেক্সট ক্লাসে। পিটুইটারিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি এবং পশ্চাৎ পিটুইটারি। 3টে ভাগে ভাগ করা যায়, এগুলো আমরা সবই ডিটেলসে পড়বো। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন ও তাদের কাজ। তাহলে হাইপোথ্যালামাস থেকে যে যে হরমোনগুলো নিঃসৃত হয় তার কি কি কাজ রয়েছে, প্রত্যেকটা কাজ আমাদেরকে ডিটেলসে জানতে হবে। দেখো প্রথম যে হরমোনটা দেখবো সেটা হচ্ছে কি? অ্যাড্রিনোকর্টিক রিলিজিং হরমোন। ভালো করে মনে রাখো ফুল ফর্ম, ARH। ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিক ট্রফিক রিলিজিং হরমোন। অ্যাড্রিনোকর্টিক ট্রফিক রিলিজিং হরমোন এটি পিটুইটারির অগ্রখণ্ডে ACTH ক্ষরণে উদ্দীপিত করে। পরীক্ষায় বারবার আসে, কি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে ACTH এর ফুল ফর্ম কি? তাহলে ACTH এর ফুল ফর্ম কি? অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন। অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন এগুলো আমরা কিন্তু পিটুইটারি যখন পড়বো তখন পুরো ডিটেলসে পড়বো। ঠিক আছে, তবুও বলে দিলাম। তাহলে যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ACTH কোথা থেকে ক্ষরিত হয়? পরীক্ষা অপশান অগ্র পিটুইটারি, মধ্য পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, কোনোটাই নয়। তাহলে আনসার হবে কি? অগ্র পিটুইটারি। তাহলে পিটুইটারি গ্রন্থির অগ্র খণ্ড থেকে ক্ষরিত হয় কি? ACTH। এই প্রশ্নগুলো কিন্তু GNM এর পরীক্ষায় বারবার আসে, এটা মনে রেখো। তাহলে পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ACTH। আর ACTH হরমোনকে নিয়ন্ত্রণ করে কে? ARH। দেখো অ্যাড্রিনোকর্টিকো রিলিজিং হরমোন। বোঝা গেল? চলো নেক্সট দেখো 2 নাম্বার যে TRH এর ফুল ফর্ম দেখো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। একটা কথা বলি, GNM NM কিন্তু আগেকার দিনে অনেক ইজি ছিল, বর্তমানে কিন্তু নার্সিং এক্সামটা পাস করা অনেকটাই কঠিন, কারণ এখানে প্রচুর ছেলে মেয়ে কম্পিটিশন, প্রচুর। কারণ তোমরা প্রত্যেকে জানো ট্রেনিংটা কমপ্লিট করলে 1 বছর বা 2 বছর পর একটা জব পাওয়া যায়। তো সেই জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু ট্রাই করো। আর এতটা সহজভাবে নিও না, কারণ অনেকটাই কঠিন। ঠিক আছে, জীবনবিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে প্রত্যেকটা জিনিসই কঠিন, ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে। দেখো তাহলে TRH এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে TRH হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, তাহলে আনসার করবে কি? হাইপোথ্যালামাস। আর এটি অগ্র পিটুইটারিকে TSH ক্ষরণে উদ্দীপনা জাগায়। তাহলে TSH ক্ষরণকে মানে কি করছে? উদ্দীপনা, মানে TSH ক্ষরণে সাহায্য করছে কোন হরমোন? TRH। আর TSH এর ফুল ফর্ম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা হচ্ছে কি? থাইরোট্রপিন রিলিজিং হরমোন, যেটা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? তারপর চলে আসি SRHটা দেখো, বলছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। মনে রাখবে, সোমাটোট্রপিক রিলিজিং হরমোন এটি অগ্র পিটুইটারি STH বা GH মানে কি? গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন। STH এর ফুল ফর্ম কি?
সোমাটোট্রফিক হরমোন। এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি সোমাটোট্রফিক হরমোন, যেটাকে আমরা কি বলি গ্রোথ হরমোন বলি। জিনিসটা বোঝা গেল। আর টিএসএইচ এর ফুল ফর্ম কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি সোমাটোট্রফিক হরমোন, যেটাকে আমরা বলি গ্রোথ হরমোন। আর এই হরমোনটা কোথা থেকে খরিত হয়? এই হরমোনটা খরিত হয় অগ্র পিটুইটারি থেকে। পরীক্ষা কিন্তু আসে। তারপর চলে আসি 3 নাম্বার। তারপর চলে আসি আমরা দেখো তারপর চলে আসি 4 নাম্বার। 4 নাম্বার দেখো কি বলছে। 4 নম্বরে বলছে কি জিআইএইচ, যেটাকে বলছে গ্রোথ ইনহাইবিটিং হরমোন। গ্রোথ ইনহাইবিটিং হরমোন মানে কি গ্রোথ হরমোনকে ক্ষরণ হতে দেবে না, মানে বাধা দেবে। বোঝা গেল? তাহলে গ্রোথ হরমোনকে ক্ষরণ হতে বাধা দিচ্ছে কে? সেটা জিআইএইচ হরমোন। তাহলে গ্রোথ হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করছে কে? সেটা হচ্ছে কি গ্রোথ ইনহাইবিটিং হরমোন, মনে থাকবে। আর গ্রোথ হরমোন ক্ষরণে সাহায্য করছে কে? সেটা হবে তোমাদের এসআরএইচ। গুলিয়ে ফেলো না। এসআরএইচ মানে কি সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। রিলিজ মানে কি ক্ষরণ হতে সাহায্য করে, রিলিজ করা। তাই সোমাটোট্রপিন রিলিজিং হরমোন এটি গ্রোথ হরমোনকে ক্ষরণে সাহায্য করছে। আর জিআইএইচ হরমোন গ্রোথ হরমোন ক্ষরণে বাধা সৃষ্টি করছে। এগুলো মনে রেখো। 5 নাম্বার বলছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএইচ এটি পিটুইটারি অগ্রখণ্ডে এফএসএইচ এবং এলএইচ ক্ষরণে উদ্দীপনা জাগায়। তাহলে এফএসএইচ এবং এলএইচ ক্ষরণে উদ্দীপনা জাগায়কে সেটা হচ্ছে কি গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। বোঝা গেল? তাহলে এই হরমোনগুলোর আমি প্রত্যেকটার নাম এবং তার ফুল ফর্ম আমি সব দিয়ে দেব পরে ক্লাসে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো। নেক্সট 6 নাম্বার প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন পিআরএইচ। প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন বলতে কি বোঝায়? এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাক্টিন ক্ষরণে উদ্দীপনা জানায়। তাহলে প্রোল্যাক্টিনের কাজ কি? প্রোল্যাক্টিনের কাজ হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। তাহলে প্রোল্যাক্টিনের কাজ কি? মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করছে প্রোল্যাক্টিন। এবার এই হরমোনটাকে ক্ষরণ হতে সাহায্য করছে কে? সেটা হচ্ছে কি পিআরএইচ বা প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। পরীক্ষা যদি প্রশ্ন আসে প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন কোথা থেকে খরিত হয়? হাইপোথ্যালামাস। যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্রোল্যাক্টিন হরমোন কোথা থেকে খরিত হয়, তাহলে আনসার হবে পিটুইটারি। গুলিয়ে ফেলো না এগুলো। তারপর দেখো প্রোল্যাক্টিন ইনহাইবিটিং হরমোন, যেটা প্রোল্যাক্টিন ক্ষরণ হতে বাধা সৃষ্টি করছে, যেটাকে বলছে পিআইএইচ। পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি প্রোল্যাক্টিন ইনহাইবিটিং হরমোন। অর্থাৎ এই হরমোন অগ্র পিটুইটারিকে প্রোল্যাক্টিন নিঃসরণে বাধা দেয়। বোঝা গেল? তাহলে পিআইএইচ প্রোল্যাক্টিন ইনহাইবিটিং হরমোন কোথা থেকে খরিত হয়? সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। এর কাজ কি? এর কাজ হচ্ছে কি প্রোল্যাক্টিন ক্ষরণে বাধা দেয়। আর প্রোল্যাক্টিন হরমোন কোথা থেকে খরিত হয়? অগ্র পিটুইটারি। এটাও মনে রেখো। নেক্সট চলে আসি কি মেলানোসাইট রিলিজিং হরমোন। দেখো অনেকের শরীরে কি হয়? অনেকের শরীরের চামড়া রং কি কালো, কারো সাদা। কেন? কারণ আমাদের ত্বকে যাদের মেলানিনের পরিমাণটা বেশি তারা দেখতে কালো হয়, আর যাদের মেলানিনের পরিমাণটা কম তারা দেখতে ফর্সা হয়, তাই তো? তাহলে এই মেলানিন নিয়ন্ত্রণ করে কে? এই মেলানিন নিয়ন্ত্রণ করে হচ্ছে কি এমআরএইচ, মানে মেলানোসাইট রিলিজিং হরমোন এমআরএইচ। আর এটি পিটুইটারির মধ্যভাগ থেকে এমএসএইচ ক্ষরণে উদ্দীপনা জাগায়। এমএসএইচ মানে কি মেলানোসাইট হরমোন। এমএসএইচ এর ফুল ফর্ম কি মেলানোসাইট হরমোন। বোঝা গেল? মেলানো, এম ফর মেলানো, এস ফর সাইট, এইচ ফর হরমোন। তাহলে মেলানোসাইট হরমোন কোথা থেকে খরিত হয়? মধ্য পিটুইটারি। আর মেলানোসাইট হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে? সেটা মেলানোসাইট রিলিজিং হরমোন। আবার চলে এসো দেখো এমআইএইচ বলছে মেলানোসাইট ইনহাইবিটিং হরমোন, মানে মধ্য পিটুইটারি থেকে এমএসএইচ ক্ষরণে বাধা সৃষ্টি করছে, মানে বাধা দেয়। সেটাকে বলছে মেলানোসাইট ইনহাইবিটিং হরমোন। তারপর নেক্সট দেখো। নেক্সট বলছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন বা সিআরএইচ। এটা বলছে দেখো এসিটিএইচ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। ফুল ফর্ম অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এটি নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন, এই হরমোনটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে কে? এই হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। আর এটাও কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। তাহলে আমি তোমাদেরকে এটাও লিস্ট করে দেবো ফুল ফর্ম, আর একটা লিস্ট করে দেবো কোন হরমোন পিটুইটারির কোন গ্রন্থি থেকে খরিত হয়, মধ্যভাগ, পশ্চাৎভাগ আর অগ্রভাগ। এগুলো মুখস্থ করতেই হবে, কারণ এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। ওকে, তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই। তো তোমরা যারা কম্বাইন্ড ব্যাচের জন্য সামনে যে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, তারপর পঞ্চায়েত রয়েছে,
জিএনএম রয়েছে, এনএম রয়েছে, প্রত্যেকটি এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো আমাদের খুব শীঘ্রই পেড ব্যাচের ক্লাস স্টার্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা প্রাইমারি আপার প্রাইমারিও প্রস্তুতি নিতে পারবে, এই নাম্বারটিতে তোমরা যোগাযোগ করবে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট আবার বলা হচ্ছে, দেখো উপরিক্ত হরমোন ছাড়া এই গ্রন্থির নিউরোসেক্রেটরি কোষ থেকে অক্সিটোসিন এবং এডিএইচ যেটাকে বলা হয় কি ভ্যাসোপ্রেসিন নামক দুটি হরমোন খরিত হয়, যেগুলোকে বলা হয় নিউরো হরমোন। তাহলে দুটো নিউরো হরমোনের নাম যদি পরীক্ষা আসে তাহলে কি হবে অ্যান্সার? একটা হচ্ছে কি অক্সিটোসিন আর একটা হচ্ছে এডিএইচ যেটাকে বলা হয় ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, এই হরমোন দুটোকে কি বলা হয়? নিউরো হরমোন বলা হয়। আর এই হরমোন দুটি পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়। তাহলে এই হরমোন দুটি কোথা থেকে জমা হয়? এটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়। দেখো বলছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন নেফ্রনের দ্রবতী সংবৃত্ত নালিকা ও সংগ্রহক নালিকার জলের পুনঃসংশোধন ঘটিয়ে দেহের জলের সমতা বজায় রাখে। অর্থাৎ দেখবে যাদের কি হয়, যারা বারবার প্রস্রাব করে, যার বারবার একটু জলকে বারবার প্রস্রাব করতে যায়, তাদের কি হয়, তাদের এডিএইচ হরমোনটার পরিমাণটা কম থাকে। তাহলে এডিএইচ হরমোন ক্ষরণের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু মানুষের যে ইউরিনেশন বা প্রস্রাব করার যে পরিমাণ সেটা কমে যায়। কারণ মানুষের কিডনিতে যে জলটা রয়েছে সেই জলটা শোষণ হয়ে যায়, সেটা আর কিন্তু মানে প্রস্রাবের আকারে বের হয় না। এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোনের প্রধান কাজ। আর এই অক্সিটোসিন হরমোনের কাজ কি? অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে মেয়েদের যে জরায়ু থাকে বা ইউটেরাস থাকে সেই ইউটেরাসটা কি করে? সংকোচন করে। জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা জরায়ু, এটা হচ্ছে কি ওমেনদের জরায়ু। এখানে বেবি রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে ইউটেরাস বলা হয়। যখন বেবি ডেলিভারি হবে তখন এই অক্সিটোসিন হরমোনটা বাইরে থেকে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, আমি যখন ওটিতে কাজ করতাম তখন এটা আমি করেছি। তো যখন অক্সিটোসিন হরমোনকে ইনজেক্ট করা হয় তখন কি হয়, এই যে জরায়ুটা রয়েছে বা এই যে তোমার মানে ইউটেরাসটা রয়েছে সেটা কি হয়? সংকোচন হয়ে যায়, মানে ছোট হয়ে যায়। বুঝতে পেরেছো? ছোট হয়ে যায়, যার ফলে কি হচ্ছে, এখানে প্রেসার ক্রিয়েট হচ্ছে। আর প্রেসার ক্রিয়েট হলে কি হবে, এই বাচ্চাটা তখন এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই মুখ দিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু বাইরে বের হয়ে আসে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অক্সিটোসিন হরমোনের কাজ। দেখো বলা হয়েছে এখানে, বলছে অক্সিটোসিন নামক এই বিখ্যাত হরমোনটি হলো প্রেমের হরমোন বা এটাকে লাভ হরমোন বলা হয়। কি বলা হয়? এটাকে লাভ হরমোন বা ফিলিংস হরমোন বা প্রেমের হরমোন বলা হয়, যা মানুষের আচরণের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে এবং তাদের মধ্যে সহানুভূতি, ভালোবাসা, উদারতা, যৌন প্রবণতা এবং বন্ধনের মতো স্বভাব বৈশিষ্ট্যকে জাগিয়ে তোলে। বুঝতে পেরেছো? এছাড়া মাতৃদুগ্ধ ক্ষরণেও কিন্তু এই হরমোন সাহায্য করে। ওকে, তো আজকে এই ছিল একটা ছোট্ট টপিক। তো এখানে শুধুমাত্র আমরা হাইপোথ্যালামাস নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব পিটুইটারি হরমোন। এইভাবে কিন্তু রেগুলার ক্লাসগুলো আমরা করাবো। তো আমি আবারও বলে দিচ্ছি, তো যারা কিন্তু জিএনএম এনএম পরীক্ষাটা দিতে চলেছো, যারা অ্যাডমিশন নিতে চাইছো, তো 9647300217 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো। এখানে শুধুমাত্র এনএম জিএনএম নয়, প্রত্যেকটা এক্সাম, সামনে যে ক্লার্কশিপ রয়েছে, পঞ্চায়েত রয়েছে, প্রাইমারি টেট, প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন তোমরা পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে পুরো ডিটেলসে জেনে নাও। ওকে, চলো।